সুপ্রিয় দর্শক, ইরান 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এমন কথা শোনা যাচ্ছে, এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে। ইরানের একটি সূত্র আমাকে এই তথ্য জানালো। তাহলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলাফল কি হতে পারে, ঘটনা কি ঘটতে যাচ্ছে? তাহলে কি একথা আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে প্ল্যান পরিকল্পনা করেছিল তা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রাম্পের স্বপ্নভঙ্গ হচ্ছে? আরও কতগুলো বিষয় আছে, একটা একটা করে আমি আপনাদের সাথে বলি। যেমন ইরানের সর্বোচ্চ নেতা ট্রাম্পকে সরাসরি কালপ্রিট বলেছেন। তিনি বলেছেন যে এই যে ইরানে যে বিক্ষোভ, নাশকতা, সহিংসতা, দাঙ্গা, লুটপাট, মানুষকে হত্যা করা এই ঘটনাগুলো ঘটলো, এই ঘটনার পিছনে মূল কালপ্রিট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে ইসরায়েলও এর সাথে জড়িত, ইসরায়েলের মোসাদ এজেন্টরা জড়িত, সে কথা ইরানের কর্মকর্তারা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন। মাইক পম্পেও, নামটা নিশ্চয়ই মনে আছে অনেকেরই, তিনি ছিলেন এই ডোনাল্ড ট্রাম্প আগের বার যখন ক্ষমতায় ছিলেন তখন মাইক পম্পেও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এই মাইক পম্পেও ইরানের বিক্ষোভে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকজন বা এজেন্টরা জড়িত ছিল, সে কথা তিনি পরিষ্কার করে বলেছেন। এরপরে আর কি হচ্ছে ঘটনা? আরো কিছু ঘটনা ঘটেছে যেগুলো আকস্মিক, শুনলে হয়তো আপনাদের গা শিউরে উঠতে পারে। 60,000 অস্ত্র পাঠিয়েছিল ইসরায়েল মোসাদের এজেন্টরা, মার্কিন অস্ত্র ইরানে পাঠিয়েছিল। এই অস্ত্রগুলো সব ধরা পড়েছে ইরানের বন্দর নগরী বুশেহরে। বুশেহর কোথায়? এই বুশেহর হচ্ছে আপনার ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি শহর। এই বুশেহরেই ইরানের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। সেখানেই সর্বপ্রথম পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা করা হয়েছে। এই শহরের নাম হচ্ছে বুশেহর। এই শহরে ধরা পড়েছে 60,000 অস্ত্র। এই চালান যদি ইরানে মার্কিন এবং ইসরায়েলি এজেন্টের মাধ্যমে ইরানি নাগরিকদের কাছে পৌঁছে যেত, যারা ইরানের ভেতরে নাশকতা চালাতে চায়, তাহলে পরিস্থিতি কি হতো আপনারা ভাবুন। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর আমি আপনাদের সঙ্গে আছি সিরাজুল ইসলাম। শুনতে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আশা করি আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমেই যে কথা বলতে হবে, আজকের সবচেয়ে বড় গরম খবর, যেটা একেবারে গরম টাটকা তাজা খবর, সেটি হচ্ছে ইরান গতকাল নাকি একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার পাল্লা 12,000 থেকে 15,000 কিলোমিটার। এবং এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য রাশিয়ার সহযোগিতা নিয়েছে। রাশিয়ার সাথে সমন্বয় করে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য দীর্ঘ পাল্লার, দীর্ঘ জায়গার দরকার ছিল। অর্থাৎ ইরানের ভেতরে 15,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা মুশকিল। সেক্ষেত্রে রাশিয়ার সাথে সমন্বয় করে আপনার ইরান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার সাইবেরিয়ান সাগরে গিয়ে পড়েছে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে এবং ইরানের হাতে এখন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা 12 থেকে 15,000 কিলোমিটার বলে বলা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র যদি ইরানের হাতে থাকে, এবং আমরা যতদূর বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে থাকার কথা, তাহলে আমেরিকার মাটি কিন্তু, আমেরিকার ভূখণ্ড, আমেরিকার সরকার, আমেরিকার বাহিনী, তারা কিন্তু এখন আর ইরানের থেকে মোটেই নিরাপদ নয়। আপনারা খেয়াল করে থাকবেন, আমেরিকা বহু বছর ধরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা তার ভূখণ্ডকে, আমেরিকার সরকার তার ভূখণ্ডকে নিরাপদ করেছে। কিভাবে জানেন? আমেরিকা মার্কিন রণতরীর সাহায্যে বিশ্বের বিভিন্ন সাগর, উপসাগর ব্যবহার করে, মহাসাগর ব্যবহার করে জাহাজ পাঠিয়ে দেয়। জাহাজে থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্র, জাহাজে থাকে বোমারু বিমান, জাহাজে থাকে যুদ্ধ বিমান, জাহাজে থাকে ফুয়েল ট্যাঙ্কার ইত্যাদি ইত্যাদি। এই যে জাহাজগুলো বিভিন্ন সাগরে অবস্থান করে, সেই সাগরে অবস্থান করে যে কোনো দেশের বিরুদ্ধে তারা সামরিক আগ্রাসন চালাতে পারে। আমেরিকা যতই দূরে থাকুক, আমেরিকা বিশ্বের যে কোনো জায়গায় এইভাবে হামলা চালাতে পারে। এছাড়া সারা বিশ্বে 850 ঘাঁটি আছে মার্কিন সরকারের, মার্কিন বাহিনীর 850, বিশ্বের বিভিন্ন দেশে 850 ঘাঁটি আছে। খেয়াল করুন।
তো সেই সমস্ত ঘাঁটিগুলোতে ব্যবহার করেই। পাশাপাশি আমেরিকার যে রণতরীগুলো আছে, যুদ্ধ জাহাজগুলো আছে, সেই জাহাজে ভেসে ভেসে তারা বিমান হামলা করতে পারে, তারা টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে, তারা সাবমেরিন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেক্ষেত্রে আমেরিকার ভূখণ্ড থাকে নিরাপদ, কেউ তাকে ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। কিন্তু এখন রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার হাতে সম্ভবত এইরকম দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এর পাশাপাশি এখন ইরানের হাতে এই দীর্ঘ পাল্লার অর্থাৎ 12 থেকে 15,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চলে আসলো। যদি চলে আসে তাহলে আমেরিকার ভূখণ্ড কিন্তু এখন আর মোটেই নিরাপদ নয়। অর্থাৎ ইরান থেকে আমেরিকার ভূখণ্ডে হামলা চালানো যাবে। আমেরিকা যেমন গর্ব করে বলে যে তারা চাইলে মুহূর্তের ভিতরে আমেরিকা থেকে বিশ্বের যে কোনো দেশে হামলা চালাতে পারে, এখন ইরানও চাইলে ইরান থেকে যে কোনো সময় আমেরিকা হামলা চালাতে পারবে। এই সক্ষমতা কিন্তু ইরানের হাতে চলে আসলো, ইরান অর্জন করলো। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যা ভাবছেন সেই ভাবনা, সেই কল্পনা, সেই পরিকল্পনা, সেই স্বপ্ন এখন আর বাস্তবায়ন হবে না। ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন মোটামুটি ধূলিসাৎ, ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন মোটামুটি ভেঙে গেল। ডোনাল্ড ট্রাম্প আর কি চেয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে অপহরণ করে ভেনিজুয়েলার তেলের একচ্ছত্র আধিপত্য নিজের হাতে নিয়ে, মালিকানা হাতে নিয়ে, মধ্যপ্রাচ্যে ইরানকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এই ইরানের তেল সম্পদ নিজেদের হাতে, ইরানের তেল সম্পদ না শুধু গ্যাস, সোনার খনি, রূপার খনি, ইউরেনিয়াম, পরমাণু শক্তি, সমস্ত সবকিছু নিজেদের কন্ট্রোলে নিয়ে যা খুশি তাই মধ্যপ্রাচ্যে করতে পারত। কেমন সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেল। কিভাবে এইটা করতে চেয়েছিল আপনারা সবাই জানেন। সম্প্রতি যে নাশকতা করেছে তার পেছনে মার্কিন সরকার ছিল, সে কথা আমি আপনাদেরকে আগেও বলেছি, আজকেও বলছি। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছিলেন, বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে তিনি সোশ্যাল ট্রুথে, তিনি টুইটার ব্যবহার করেন না বা এক্স যেটা, সেটা ব্যবহার করেন না, তিনি তার নিজস্ব সোশ্যাল ট্রুথ ব্যবহার করেন। তিনি সেখানে এক পোস্টে বলেছিলেন যে ইরানের জনগণকে যদি ইরান সরকার আর হত্যা করে, শান্তিপূর্ণ প্রতিবাদকারী বিক্ষোভকারীদেরকে যদি হত্যা করে, তাহলে আমেরিকা তাদেরকে উদ্ধার করতে আসবে, আমরা আসছি। এবং তিনি সরাসরি ইরানের জনগণকে সরাসরি বলেছেন যে আপনারা বিক্ষোভ করতে থাকেন, আমরা পাশে আছি, আমরা আসছি। কেমন? এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, জুন মাসে যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হয় তখন কিন্তু নেতানিয়াহু তার একদিন দুই দিন আগে, যুদ্ধ শুরুর 1-2 দিন আগে বলেছিলেন যে আমরা আসছি, আমরা ইরানি জনগণকে উদ্ধার করব। ডোনাল্ড ট্রাম্পও ইরানি জনগণকে, ইরানের যে সরকার, এই সরকারকে তারা স্বৈর শাসক মনে করে, একটা ডিকটেটর মনে করে, এবং ইসরায়েলও তাই বলে। তারা ইসরায়েল এবং আমেরিকা দুই দেশই বলে বা দুটো শক্তি বলে যে ইরানের এই স্বৈর শাসকদের হাত থেকে তারা ইরানের জনগণকে উদ্ধার করবে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলে যে নেতানিয়াহুর বিরুদ্ধে মাসের পর মাস লাগাতার প্রতিদিন তেল আবিব থেকে শুরু করে বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে, সেগুলো কি? তাকে যে জনগণ যে চায় না, মোটামুটিভাবে তার ইসরায়েলি মন্ত্রিসভায় মারাত্মক রকমের গোলমাল গোলযোগ হয়েছে, সে সমস্তগুলো কি? তারপরেও তো তিনি ক্ষমতায় চেপে বসে আছেন। তিনি কি স্বৈরশাসক নন? তিনি যে গাজার 70,000-এর বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে সবচেয়ে বেশি মরেছে শিশু, নারী। তাহলে আমেরিকায় যে এই যে এখন বিক্ষোভ, দাঙ্গা, সহিংসতা হচ্ছে, খেয়াল করেছেন না? আইস নামে কি হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প এইগুলো থেকে মানুষের, আমেরিকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ইরান এবং ভেনিজুয়েলার এই নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বপ্ন আপাতত ভঙ্গ। তারা এই ইরানের জনগণকে উস্কে দিয়ে, রাস্তায় নামিয়ে, নাশকতা করে এই ইরানের উপরে বিশ্ব সমর্থন নিয়ে, তাদেরই তো দোসর পশ্চিমা বা অন্যান্য দেশের লোকজন বেশিরভাগ, তাদের সমর্থন নিয়ে ইরানের উপরে তারা সো-কল্ড গণতান্ত্রিক হামলা চালাতে চেয়েছিল এবং সাথে ইসরায়েল থাকতে চেয়েছিল। এবং এর ভেতর দিয়ে তাদের টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা, ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা এবং ইরানটাকে একেবারে তছনছ করে দিয়ে তাদের কন্ট্রোলে নিয়ে
আমি আবারও বলছি, ভূমধ্য সাগর থেকে একেবারে চীনের পাদদেশ পর্যন্ত এই পুরো এরিয়াটা ইসরায়েল এবং আমেরিকার কন্ট্রোলে নেওয়ার প্ল্যান ছিল। এইটা হলো তাদের সেই নিউ মিডল ইস্ট প্ল্যান বা নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু আপাতত এবারও ইরান তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আরেকটি ছোট্ট বিষয় আলোচনা করি, সেটি হচ্ছে যে এই যে অস্ত্র বুশেহরে গেল, বুশেহর শহর আপনারা খেয়াল করে থাকবেন, আমি আর একটু ভূগোল আপনাদের সামনে তুলে ধরি, খেয়াল করেন। যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা অনেকেই জানেন পারস্য উপসাগরটা ভারত মহাসাগরের সাথেই লাগোয়া হচ্ছে ওমান সাগর, ওমান উপসাগর। ওমান উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে লম্বা করে পূর্ব পশ্চিম লম্বা পারস্য উপসাগর। পারস্য উপসাগরের পুরো উত্তর পাড় জুড়ে রয়েছে একা ইরান, আর পশ্চিম দক্ষিণ পাড় মিলে কুয়েত, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং পেছনে ওমান, এই দেশগুলো। বুশেহর হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলে, অর্থাৎ ওই যে সমুদ্র, যে পারস্য উপসাগরের তীরেই তো ইরান অবস্থিত, আর পারস্য উপসাগরের কাছেই এই বুশেহর শহর অবস্থিত। এই বুশেহর শহরের কোন দেশ থেকে আমেরিকা বা ইসরায়েল এই অস্ত্রের চালান, 60,000 অস্ত্রের চালান পাঠিয়েছিল? নিশ্চয়ই কোনো একটা দেশ থেকে, সাগর পথে, বিমানে তো আর যেতে পারেনি, সাগর পথে গেছে, এবং এই কাজের সাথে জড়িত থাকতে পারে নিশ্চয়ই পারস্য উপসাগরীয় কোনো না কোনো একটা দেশ। এবং সেই জায়গায় ধারণা করা হচ্ছে, কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে এই অস্ত্রের উৎস হতে পারে আরও কোনো একটি দেশ, যে দেশের সাথে ইরানের সম্পর্ক খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ না থাকলেও যে দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক খুব বেশি ভালো, এইরকম একটা কোনো দেশ থেকে এই অস্ত্র ইরানের বুশেহর শহরে গেছে। যেখান থেকে যাক, ইরান খুঁজে বের করার চেষ্টা করবে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই সেই দেশকে প্রয়োজনীয় বার্তা ইরান দেবে। এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাদের সাথে নিশ্চয়ই ইরানের একটা বোঝাপড়া হবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, আমি আবারও বলতে চাই, মনে রাখতে হবে ইরান একটি মুসলিম দেশ, এবং ইরানের সাথে তার প্রতিবেশী যতগুলো দেশ তার প্রত্যেকটা মুসলিম দেশ। সেক্ষেত্রে এক মুসলিম দেশ আর এক মুসলিম দেশের স্বার্থ দেখবে না, এটা আসলে ভাবা অত্যন্ত বিব্রতকর ব্যাপার, দুঃখজনক। আমরা এটা ভাবতে চাই না। আমরা চাই ইরান সহ মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশ মিলেমিশে থাকুক, কিন্তু তারা কি আসলে মিলেমিশে থাকবে? সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ইরানের সাথে কি মধ্যপ্রাচ্যের, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সৌদি আরব, কুয়েত, এদের সম্পর্ক কি আরো অনেক বেশি উন্নত হবে? এর ভেতরে কোন দেশ সবচেয়ে ইরানের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখে, অথবা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখে? এর ভেতরে কোন দেশ ইসরায়েলের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে? আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওর আলোচনা আজকে আর বেশি খুব লম্বা করব না, আপনাদের কাছে কেমন লাগলো সে কথা জানাতে পারেন। এবং আমি আজকের এই পর্বের পর যদি খুব বড় কিছু না ঘটে, তাহলে মধ্যপ্রাচ্যের আরো বেশ কিছু ঘটনা, ইরানের অনেকগুলো ঘটনা, ভূ রাজনৈতিক কৌশলগত গুরুত্ব, এইরকম বেশ কিছু ঘটনা নিয়ে আলাদা আলাদা এপিসোড করব। আপনারা সেগুলো খুব ঘনিষ্ঠভাবে, নিবিড়ভাবে বুঝতে পারবেন আশা করি। তো আজকের আলোচনা শেষ করার আগে ইরান পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনাদের সবার ভেতরে প্রশ্ন থাকে যে ইরান কেমন আছে, আজকে কি অবস্থা, কোনো হামলা টামলা হলো নাকি? গতকাল রাতেও এক্সে খবর আসছিল যে সৌদি আরব থেকে একটি তেল ট্যাঙ্কার উড়ে ইরাকের দিকে গেছে, মার্কিন তেল ট্যাঙ্কার, এবং আশঙ্কা করা হচ্ছিল যে কালকেও কি রাতে ইরানের বিরুদ্ধে হামলা হয় কিনা, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা হয়নি। ইরান সর্ব অবস্থায় ভীষণভাবে প্রস্তুত এবং সতর্ক আছে, সদা জাগ্রত অবস্থায় আছে। সেক্ষেত্রে ইরানের বিরুদ্ধে সহজে হামলা করাটা যাবে না, মোটামুটি